যিনি আমাদেরকে হাতে খড়ি দিয়েছেন, মানে বর্ণ পরিচয় থেকে অ আ ক খ থেকে আমরা শিখে শিক্ষিত হওয়ার জন্য, কেউ বা উচ্চ শিক্ষিত, মানে শিক্ষার জগতে যিনি আমাদেরকে শিক্ষাদান করেছেন, এই মহান ব্যক্তি একটা শব্দ, একটা অক্ষর রেখে গেছেন, সেটা হচ্ছে লিকার। মানে ছোটবেলা থেকে লিকার যেন ডিগবাজি খায় পড়ে আসতাম, কিন্তু ব্যবহার করতে পারেনি। কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে এই লিকারের ব্যবহার ছিল, বা কোন কোন জায়গাতে আছে, এটা হচ্ছে একটা অগাধ একটা অভিজ্ঞতার ব্যাপার। কিন্তু আমরা ছোট্ট যে শিক্ষা গ্রহণ করেছি, আমরা ছোটবেলা থেকে লিকারের ব্যবহারটা করতে পারিনি। যদি এই বিষয়ে একটু অভিমত প্রকাশ করবেন, তাহলে কি হবে, অনেকেরই এই বিষয়টা হয়তো বা জানা নেই, আমার মতো। ওনাদের অভিজ্ঞতা অর্জনের স্বার্থেই বলছি, একটু অভিমত প্রকাশ করবেন। কারণ এত বড় বিদ্বান ব্যক্তি কিছু না কিছু ভেবে এই যে লিকারের ব্যবহারটা কি, সেটা একটু জানার খুব আগ্রহ রয়েছে। নমস্কার, সাপ কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যেখানটা এসছি, বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়, মানে আইসিবি কলেজ নামেই পরিচিত। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যেখানটা এসছি সেটা হচ্ছে একটি কথা উঠে আসছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই যে একটি কথা, আমরা শিক্ষিত হওয়ার জন্য, আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, যাতে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, এর জন্য আমরা শিক্ষা গ্রহণ করে, যে যার যার মতো সবাই সবার মতো শিক্ষা গ্রহণ করছে, সেই শিক্ষার আলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মহান ব্যক্তি, যে বর্ণ পরিচয় আমাদেরকে দেখিয়েছে, যে অক্ষর জ্ঞান আমাদেরকে শিখিয়েছে, যে শিক্ষার আলোকে আমাদেরকে নিয়ে এসছে, সেই মহান ব্যক্তি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজ জন্মবার্ষিকী। আমাদের এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে উনি দয়ার সাগর ছিলেন। মানে মানুষের কোন সহযোগিতা, সাহায্য, এর জন্য উনি ঝাঁপিয়ে পড়েছিলেন, এজন্য ওনাকে দয়ার সাগর বলা হতো। তবে একগোড়া ছিলেন, এটা সত্যি। ওনার মানে শোনা যায়, কথিত আছে যে ওনার বাবা যদি ওনাকে পড়তে বলতেন, ঠিক উল্টোটা করত। ওনাকে যদি না পড়ার জন্য বলা হতো, উনি নাকি পড়তেন। ওনার একগোড়ামি অনেক জায়গাতে ছিল, যেমন হিন্দু কলেজে কার সাহেব এক সময় ওনাকে ডেকেছিলেন, ওনার কাছে গেছিলেন। যাওয়ার পর, ওনার সাথে দেখা করার পর, উনি কার সাহেব নাকি পা তুলে টেবিলটায় বসেছিলেন, জুতো সহ পা তুলে বিদ্যাসাগর মহাশয়ের সামনে বসেছিলেন। কোন এক সময় আবার বিদ্যাসাগর মহাশয়কে ওনার প্রয়োজন করলো, ওনাকে আসতে হলো। উনি আসার পর বিদ্যাসাগর মহাশয় চটি জুতো পরেই টেবিলের উপর পা রাখলেন। তখন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানালেন। সেক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের একটা উত্তর ছিল, এই শিক্ষা তো আমি ওনার থেকে পেয়েছি। মানে এক ঘোড়ামিটা কেমন দেখুন। আবার আরেকটা জায়গাতে একটা ঘটনা এখন এখানটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে একজন লোক পণ্ডিত মশাইকে বলছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন, পণ্ডিত মশাইকে বলছিলেন যে, পণ্ডিত মশাই, ওই লোকটা তো আপনাকে সাংঘাতিকভাবে গালিগালাজ করছে, আপনি কি বলবেন? কিছু বলছেন নাই বা কেন? অনেকবার ওনাকে বলার পর পণ্ডিত মশাই উত্তর দিলেন, দেখে নাও, হয়তোবা কোনো এক সময় ওনাকে আমি উপকার করেছিলাম। এটা একটা বিশাল মেসেজ, যে ওই লোকটাই সমালোচনা করে কিংবা গালিগালাজ করছে, যে লোকটাকে আমি উপকার করেছিলাম। উপকার না করলে ও হয়তো আমাকে গালিগালাজ করতো না। কত বড় আমাদের, কত বড় সমাজে, কত বড় উদাহরণ ছেড়ে গেছেন উনি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে, এটা তো আপনি এটা একগোড়ামি দেখবেন, মানে ওনার ছোটবেলা থেকেই সেই আমাদের পণ্ডিত মশাই একটা একগোড়ামি কেমন কাজ করতো দেখুন। সংস্কৃত কলেজের একটা পরিকল্পনা উনি লিখে জমা দিয়েছিলেন, সেখানটায় সম্পাদক রসময় দত্ত ওনার সেই পরিকল্পনা এখানটায় কাটাছেড়া করেছিলেন, চাকরি ছেড়ে দিলেন, চাকরি করবেন। সেখানে চাকরি ছেড়ে দেওয়ার পর অনেকেরই একটা প্রশ্ন, এখন চলবেন কি করে উনি, ঈশ্বরচন্দ্র কিভাবে চলবে, প্রতিপালন করবে কি করে, আর্থিকভাবে সমস্যা অনটনে পড়ে যাবে, তাহলে কি করবে? উনি উত্তর দিলেন, ওনাকে গিয়ে বলে দাও
যে আলু পটল বিক্রি করব। মানে এক গোলামিটা কোন জায়গাতে একবার ভেবে দেখুন। এমন অনেক 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 রয়ে গেছে। একেবারে শিক্ষার সাগরে আমাদেরকে শিক্ষিত করার জন্য, সেই বর্ণ পরিচয় থেকে উচ্চ শিখরে যাওয়ার জন্য যে রাস্তাটুকু যেটা উনি করে দিয়েছেন, সেটাই আমাদেরকে অবলম্বন করতে হবে। পাশাপাশি ওনাকে শ্রদ্ধা জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে, ওনার বিষয় নিয়ে আরো একটু বিস্তারিতভাবে জানার জন্য আমরা কলেজের অধ্যক্ষ প্রফেসর পিনাকি মাইতির কাছে সেখান থেকে জেনে নেব আরো কিছু তথ্য সংগ্রহ। বিদ্যাসাগরের জীবন এবং ওনার কাজ দুটোকে যদি একসঙ্গে দেখতে যাই, দেখবো একটা অদ্ভুত বৈপরীত্য আছে। 1855 সালে লিখছেন বর্ণপরিচয়। বর্ণপরিচয়ে মানে দুটো বালককে আমরা পাই, একদিকে হচ্ছে গোপাল, একদিকে হচ্ছে রাখাল। গোপাল যে সব ভালো, যে অত্যন্ত সুবোধ ছেলে, বাবা মার কথা শোনে, শিক্ষক মশাইদের কথা শোনে। আসলে এই যে গোপালকে তিনি নিয়ে আসছিলেন বা রাখালকে দেখানোর চেষ্টা করছিলেন যে রাখাল হচ্ছে খারাপ, রাখাল সবসময় অন্যান্য বন্ধুদের সঙ্গে মারামারি করে, ভাই বোনের সঙ্গে মারামারি করে, পড়ার সময় পড়ে না, খেলার সময় না খেলে পড়ার সময়তেই সে খেলে। এই যে একটা বিপরীত মেরুর দুই বালককে দেখাতে চাইছিলেন, আসলে এর পিছনে মেকলের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমটা কোথাও তারা প্রজেক্ট করতে চাইছিল। বিদ্যাসাগর কিন্তু তার মধ্যে দিয়ে সেটা করছিলেন। অস্বীকার করার উপায় নেই, কারণ মেকলে চাইছিলেন যে একটা আনুগত্য পূর্ণ ভারতবর্ষ, এবং তাদের যদি আনুগত্য পেতে হয় তাহলে শিক্ষার মাধ্যমে তাদের এই আনুগত্যটা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মস্তিষ্কের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া হয়। বিদ্যাসাগর নিজে এটা করছিলেন। তাতে এই যে উপনিবেশ দীর্ঘদিন থেকে তারা তৈরি করতে চায়, এই মেকলের ভগ্নিপতি ছিলেন ট্রেভেলিয়ান, যিনি ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন যখন তৈরি হয় 1835 সালে, তখন তারপরে তার সদস্য ছিলেন। পরবর্তীকালে একটা বইও লেখেন ভারতের শিক্ষা ব্যবস্থার উপর। সেখানে তিনি বলছেন যে ভারতবর্ষ চিরকাল ইংরেজদের অধীনে থাকবে না, রাজনৈতিকভাবে স্বাধীন হবে, কিন্তু অর্থনৈতিকভাবে দীর্ঘদিন যেন ভারতের প্রতি নির্ভরশীল থাকে। এখন মেকলে কিন্তু সেই সিস্টেমটাই তার 1835 সালে যে শিক্ষা ব্যবস্থা সেটার মধ্যে দিয়ে প্রয়োগ করলেন। ব্যক্তিগত জীবনে কিন্তু বিদ্যাসাগর মোটেও এরকম ছিলেন না। রবীন্দ্রনাথের এই চারিত্র পূজায় দেখতে পাই, তার ছোট ভাইয়ের উল্লেখ করে, শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করে বলছেন যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন তাকে বলতেন যে আজকে স্নান করে বিদ্যালয়ে যেতে হবে, গঙ্গায় নামিয়ে দেওয়ার পরও বিদ্যাসাগর কিন্তু স্নান করতে চাইতেন না, তাকে মেরে ধরেও স্নান করানো যেত না। বা যেদিন বলতেন যে ফর্সা কাপড় পরে যেতে হবে, সেদিনকে তিনি নোংরা কাপড় পরেই যেতে চান, একটা গোড়ামি। অর্থাৎ পিতামাতার যে কথা শুনে চলতে হবে, যেটা গোপালকে বারবার শেখানো হয়েছে, তিনি কিন্তু মোটেও সেটা করতেন না। আবার অন্যদিকে এই মেকলের সিস্টেমকে তিনি নিয়ে আসছেন এবং ভারতবর্ষের এই ঔপনিবেশিক প্রথার সঙ্গে শাসক মানে এই ঔপনিবেশিত মানুষদের পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি একটা সময় বলেছিলেন যে ভারতবর্ষের সাহিত্য ইউরোপের যে কোনো একটা লাইব্রেরির একটা তাকে রাখার জন্য যথেষ্ট। তার প্রতিবাদেও কিন্তু আবার বিদ্যাসাগরই দেখছি যে সংস্কৃত, আমাদের যে ঐতিহ্যশালী সাহিত্য, সেটাকে তুলে আনার চেষ্টা করছেন। অর্থাৎ জীবনে একদিকে তিনি যেমন ঔপনিবেশিক প্রভুর ইচ্ছাকে বাস্তবায়িত করা কাজটা করছেন, আবার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে তার বিরোধিতাও কিন্তু করছেন। অর্থাৎ এই সাদা কালো সবকিছু নিয়েই একজন মানুষ, ভালো মন্দ নিয়েই তো মানুষ। বিদ্যাসাগরও তার ব্যতিক্রম নন।